প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আগের দিন আমরা অর্থনীতিতে কৃষির ভূমিকা পড়েছিলাম, আমাদের ভারতের অর্থনীতিতে। আজ আমরা খাদ্যশস্য এবং নগদ শস্য সম্পর্কে জানব। প্রশ্ন লেখো, খাদ্যশস্য ও নগদ শস্য বলতে কি বোঝো? খাদ্যশস্য ও নগদ শস্যের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বলছি, কৃষিতে যে সমস্ত শস্য উৎপাদিত হয় সেগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 খাদ্যশস্য, নাম্বার 2 নগদ শস্য। নেক্সট হেডিং করো খাদ্যশস্য, ব্র্যাকেটে লেখো ফুড ক্রপস। যে সমস্ত শস্য মূলত খাদ্যের যোগানের জন্য উৎপাদন করা হয় সেগুলিকে বলা হয় খাদ্যশস্য। এই সমস্ত শস্যের একটি অংশ কৃষক পরিবার ভোগ করে, একটি অংশ বীজ হিসাবে সংরক্ষণ করা হয় এবং বাকি উদ্বৃত্ত বাজারে বিক্রি করা হয়, যেমন ধান, গম, জোয়ার, বাজরা ইত্যাদি। নেক্সট হেডিং করো নগদ শস্য, ব্র্যাকেটে ক্যাশ ক্রপস। যে সমস্ত শস্যের উৎপাদন নগদ অর্থ উপার্জনের জন্য প্রধানত বিক্রির উদ্দেশ্যে হয়ে থাকে তাদের বলা হয় নগদ শস্য, যেমন কাঁচা পাট, তুলো, তামাক, আখ ইত্যাদি। দেখো, এবার বুঝে নাও, আমরা নামের মধ্যেই কিন্তু অনেকটা উত্তর পেয়ে যাচ্ছি। খাদ্যশস্য, যে শস্য খাদ্যের যোগানের উৎপাদন করা হচ্ছে, খাদ্যের যোগানের জন্য যার উৎপাদন হচ্ছে তাকে আমরা বলছি খাদ্যশস্য। কৃষক পরিবার তারা উৎপাদন করছেন এবং উৎপাদনের একটা বড় অংশ নিজের পরিবারের ভোগের জন্য রেখে দিচ্ছেন, বাকি অংশ রেখে দিচ্ছেন বীজ হিসাবে পরের বছর চাষের জন্য। তারপরে যে অংশ থাকে সেটি তারা বাজারে বিক্রির জন্য পাঠান, যেমন দেখছি ধান, গম, এই সমস্ত শস্য। অপরদিকে যে সমস্ত শস্যের উৎপাদন করা হয়ে থাকে নগদ অর্থ উপার্জনের জন্য, তার মানে নগদ অর্থ উপার্জন কখন করা যাবে? বিক্রি করলে। তাহলে নগদ অর্থের উপার্জন হবে প্রথম উদ্দেশ্য এবং তার জন্য কি করা হচ্ছে? বিক্রি করা হচ্ছে। সেগুলোকে আমরা কি বলছি? নগদ শস্য, যেমন কাঁচা পাট, তুলো, আখ, তামাক ইত্যাদি। নেক্সট হেডিং করো পার্থক্য। ফার্স্ট পয়েন্ট, উদ্দেশ্য। বলছি, খাদ্যশস্য উৎপাদনের উদ্দেশ্য হল জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন পূরণ করা এবং অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করা। নেক্সট প্যারা, অপরদিকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে নগদ শস্য উৎপাদন করা হয়, যা মূলত শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা সংজ্ঞাতেই যা দেখেছি এখানে তা দেখতে পাচ্ছি যে খাদ্যশস্য উৎপাদনের প্রধান উদ্দেশ্য কি? খাদ্যের প্রয়োজন মেটানো। তারপরে যদি বাকি থাকে তাহলে সেটা বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। অপরদিকে নগদ শস্য উৎপাদনের প্রধান উদ্দেশ্য কি থাকছে? অর্থ উপার্জন করা, এবং দেখা যায় যে নগদ শস্য উৎপাদনের পর শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে। মেন উদ্দেশ্য তাহলে বোঝা গেল। নেক্সট হেডিং করো, অর্থাৎ পার্থক্যের সেকেন্ড পয়েন্ট, প্রয়োজন। যদি খাদ্যশস্য বাজারে বিক্রির উদ্দেশ্যে উৎপাদিত হয় তবে তা
নগদ শস্য হিসাবে বিবেচিত হয়, যেমন পাঞ্জাবের ধান বিক্রি, পশ্চিমবঙ্গের আলু বিক্রি। নেক্সট প্যারা, যদি নগদ শস্য সরাসরি খাদ্য হিসাবে বাজারে বিক্রির জন্য আসে, তাহলে সেই নগদ শস্য খাদ্যশস্য হিসাবে বিবেচিত হয়, যেমন তৈলবীজ। তাহলে দেখো, প্রয়োজন অনুযায়ী আমরা দেখছি যদি খাদ্যের প্রয়োজন মেটায় কোনো শস্য, তবে সেটা খাদ্যশস্য। তো আবার অর্থ উপার্জনের জন্য যদি উৎপাদন করা হয়, তবে সেটা নগদ শস্য। এবার কখনো কখনো কোনো খাদ্যশস্য উৎপাদন করা হয়ে থাকে নগদ শস্য উপার্জনের জন্য, যেমন পশ্চিমবঙ্গের আলু ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়, পাঞ্জাবের ধান ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে। তাহলে এগুলো আমরা খাদ্যশস্য হিসাবে জানলেও এগুলো কিন্তু নগদ অর্থ উপার্জনের জন্য কিন্তু পাঠানো হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তাই যে পোর্শনটা নগদ অর্থ উপার্জনের জন্য বিক্রি করা হচ্ছে, সেই পোর্শনটা হয়ে যাবে কি নগদ শস্য হিসাবে বিবেচিত। তেমনি যদি কোনো নগদ শস্য খাদ্য হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ বাজারে আসছে কিন্তু খাদ্য হিসাবে বিবেচিত হচ্ছে, তবে সেটি কি হয়ে যাবে খাদ্যশস্য, যেমন তৈলবীজ। বোঝা গেল? থার্ড পয়েন্ট লেখো, উৎপাদন ও যোগান। খাদ্যশস্য কৃষকের পরিবারের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় বলে এর উৎপাদন অপেক্ষা যোগানের পরিমাণ কম হওয়া স্বাভাবিক। খাদ্যশস্যের যোগান সমান উৎপাদন মাইনাস পারিবারিক ভোগ। নেক্সট প্যারা, নগদ শস্যের ক্ষেত্রে উৎপাদন এবং যোগান প্রায় সমান হয়ে থাকে। এর মানেটা বুঝে নাও। উৎপাদন মানে যতটা তৈরি হচ্ছে, আর যোগান মানে যতটা বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। এবার খাদ্যশস্যের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কৃষক পরিবার নিজেদের প্রয়োজনের জন্য একটা বড় অংশ রেখে দিচ্ছেন, তারপরে বাজারে পাঠাচ্ছেন। তাহলে খাদ্যশস্যের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ অপেক্ষা যোগানের পরিমাণ কম হওয়াটাই স্বাভাবিক। যেখানে উৎপাদনের পরে পারিবারিক ভোগ মেটানো হচ্ছে, তারপরে যোগানের জন্য পাঠানো হচ্ছে। তাহলে উৎপাদনের একটা অংশ যোগান হিসাবে যাচ্ছে, উৎপাদনের পুরো অংশটা যাচ্ছে না। তাই খাদ্যশস্যের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষা যোগানের পরিমাণ কম। অপরদিকে নগদ শস্যের কিছু অংশ পরিবার ব্যবহার করলেও ম্যাক্সিমামটা কি হচ্ছে, বাজারে পাঠানো হচ্ছে। তাই নগদ শস্যের ক্ষেত্রে উৎপাদন এবং যোগানের পরিমাণ প্রায় সমান হয়ে থাকে। কেমন? ফোর্থ পয়েন্ট, উৎপাদন পদ্ধতি। যদিও বর্তমানে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়, তবুও এখনো দেশের বিভিন্ন অঞ্চলে চিরাচরিত পদ্ধতিতে খাদ্যশস্য উৎপাদন করা হয়। নেক্সট প্যারা, নগদ শস্য উৎপাদনে অধিকাংশ ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। তাহলে আমরা উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে খাদ্যশস্য এবং নগদ শস্য উভয় ক্ষেত্রে এখন অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবুও বিভিন্ন অঞ্চলে এখনও দেখা যায় যে খাদ্যশস্য উৎপাদনে প্রাচীন প্রথা বা চিরাচরিত পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু নগদ শস্য উৎপাদনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয়। ফিফথ পয়েন্ট, পণ্য প্রবাহ। খাদ্যশস্যের যোগান কৃষিক্ষেত্র থেকে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের দিকে প্রবাহিত হয়। নেক্সট প্যারা, নগদ শস্যের যোগান কৃষিক্ষেত্র থেকে শিল্পের
কাঁচামাল হিসাবে প্রবাহিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি খাদ্যশস্যের যদি প্রবাহটা দেখি, কৃষিতে উৎপাদন যাচ্ছে কোথায়? কৃষিতে যাচ্ছে, শিল্পে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে যাচ্ছে। আর নগদ শস্যটা কি হচ্ছে? মেনলি কৃষি থেকে শিল্পের দিকেই যাচ্ছে। 6th পয়েন্ট, পারিবারিক ভোগ। খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের বা কৃষকের নিজের পরিবারের ভোগের বিষয়টি গুরুত্ব পায়। নেক্সট প্যারা, নগদ শস্য কখনো কখনো পরিবারের প্রয়োজনে ব্যবহৃত হলেও সেক্ষেত্রে পারিবারিক ভোগ গুরুত্ব পায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যশস্যের ক্ষেত্রে পারিবারিক ভোগ একটি ইম্পর্টেন্ট ব্যাপার, যে খাদ্যের প্রয়োজন পরিবারে যতটা রয়েছে সেটা মেটানোর পরে বাজারে যাচ্ছে, তাহলে পারিবারিক ভোগ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু নগদ শস্যের ক্ষেত্রে কিছু জিনিস ব্যবহার করা হলেও সেখানে কিন্তু পারিবারিক ভোগ গুরুত্ব পাচ্ছে না, নগদ অর্থ উপার্জনে কিন্তু গুরুত্ব পাচ্ছে। ঠিক আছে, তাহলে আজ আমরা দেখলাম যে খাদ্যশস্য এবং নগদ শস্যের ধারণা, তাদের পার্থক্য। নেক্সট আরেকটি কোয়েশ্চেন লেখো, খাদ্যশস্যের বিক্রয়যোগ্য উদ্বৃত্ত ও বিকৃত উদ্বৃত্ত বলতে কি বোঝো? এই দুই প্রকার উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বলছি, ফার্স্ট হেডিং করো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত, ব্র্যাকেটে মার্কেটেবল সারপ্লাস। কৃষিক্ষেত্রে খাদ্যশস্যের মাথাপিছু বার্ষিক উৎপাদন এবং মাথাপিছু বার্ষিক পারিবারিক ভোগের পার্থক্যকে মাথাপিছু বার্ষিক বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বলা হয়। অর্থাৎ বিক্রয়যোগ্য উদ্বৃত্তের ধারণাটি নির্দিষ্ট বছরের ভিত্তিতে এবং মাথাপিছু উৎপাদন ও পারিবারিক ভোগের ভিত্তিতে হিসাব করা হয়। নেক্সট হেডিং করো বিকৃত উদ্বৃত্ত, ব্র্যাকেটে মার্কেটেড সারপ্লাস। কৃষকের উৎপাদনের যে পরিমাণ অংশ বাজারে বিক্রি করা হয় তাকেই বলা হয় বিকৃত উদ্বৃত্ত। এই ধারণাটিও বার্ষিক এবং মাথাপিছু হিসাবে ঠিক করা হয়। দেখো, আমরা দুটি ধারণা শুনলাম, বিক্রয়যোগ্য উদ্বৃত্ত এবং বিকৃত উদ্বৃত্ত। আগে এই দুটোর মানে বুঝে নাও, তারপরে আমি ইন ডিটেল সংজ্ঞাটা বলছি। বিক্রয়যোগ্য মানে হচ্ছে যেটা বিক্রয়ের উপযুক্ত, অর্থাৎ বিক্রি করা যায়। আর বিকৃত মানে হচ্ছে যেটা সত্যি সত্যি বিক্রি করা হচ্ছে। এবার একটি কৃষক পরিবার আমরা দেখেছি কি যে খাদ্যশস্য উৎপাদনের একটা বড় অংশ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য রাখছেন, তারপরে বাজারে পাঠাচ্ছেন। সেই প্রয়োজনের মধ্যে তারা কি করতে পারেন? তারা খাদ্যের প্রয়োজন মেটাতে পারেন, পরের বছর চাষের জন্য কিছু অংশ রেখে দিতে পারেন, বাকিটা বাজারে পাঠাচ্ছেন। তাহলে মেন কথা হলো যে পারিবারিক যে ভোগ, সেই অংশটা মেটানোর পরে যে বাকি অংশটা সেটা তারা বাজারে পাঠাতে পারেন। এই যে বাজারে পাঠাতে পারেন কথাটা কেন বারে বারে বলছি? বাজারে নাও পাঠাতে পারেন, কিন্তু বাজারে পাঠানোর উপযুক্ত, সেটাকে আমরা বলছি বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। এবার সত্যি সত্যি যে অংশটা বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে সেটি হলো বিকৃত। এবার দুটো ধারণাই, একটা বছরের ভিত্তিতে করা হয় এবং মাথাপিছু, অর্থাৎ একটা দেশের বার্ষিক মাথাপিছু উৎপাদন এবং বার্ষিক মাথাপিছু পারিবারিক ভোগ, এই দুটোর পার্থক্যকে আমরা বলছি বার্ষিক মাথাপিছু বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। বিক্রয়যোগ্য উদ্বৃত্ত তাহলে কি হলো? উৎপাদন থেকে পারিবারিক ভোগের প্রয়োজনটা মেটানোর পর যেটা থাকছে সেটি বাজারে পাঠানো যেতে পারে, অর্থাৎ বিক্রয় করা যেতে পারে, বিক্রয়ের যোগ্য, বিক্রয়ের উপযুক্ত,
তাকে আমরা বলছি বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত এই কারণেই বলা হচ্ছে যে নিজেদের প্রয়োজন মেটানোর পরে যেটা থাকছে সেটাকেই বলা হচ্ছে কি উদ্বৃত্ত বা সারপ্লাস। এবার পুরো অংশটা বাজারে নাও পাঠানো হতে পারে, যেটা সত্যি সত্যি পাঠানো হচ্ছে সেটাকে আমরা বলছি কি বিক্রিত উদ্বৃত্ত, এবং সেই ধারণাটিও কিন্তু বার্ষিক মাথাপিছু হিসাবে ধরা হচ্ছে। ঠিক আছে, এবার পার্থক্য দেখে নাও। পার্থক্য যখন আমরা দেখবো তখন আরো ভালো করে তোমাদের ধারণা দুটি ক্লিয়ার হবে। নেক্সট রিডিং করো তাহলে পার্থক্য। ফার্স্ট পয়েন্ট, বাজার থেকে পুনরায় ক্রয়। প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকেরা অর্থ উপার্জনের আশায় উৎপাদনের পরেই ফসল বিক্রি করে দিতে বাধ্য হন। পরে আবার নিজেদের প্রয়োজন মতো খাদ্যশস্য বাজার থেকে ক্রয় করেন। এক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ বেশি। প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক কাদের বলা হচ্ছে? যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন, যাদের চাষযোগ্য জমির পরিমাণ কম। আমরা বিক্রয়যোগ্য মানে কি জানলাম? যে উৎপাদনের পরে পরিবারের প্রয়োজন মেটানো হচ্ছে, তার জন্য যতটা রাখার রেখে তারপরে বাজারে যেটা পাঠানো হচ্ছে সেটা বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। এবার যারা দরিদ্র কৃষক তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে উৎপাদনের পরে পরিবারের প্রয়োজন মেটানো তারপরে বাজারে পাঠানো অতটা তারা অপেক্ষা করেন না। তাদের অর্থের প্রয়োজন আছে, তারা হয়তো চাষ করছেন অপর কারোর থেকে ঋণ নিয়ে, তাহলে ঋণটা শোধ করতে হবে, তাই তারা ওই পরিবারের ভোগের কথা না ভেবে উৎপাদনের পরে পরে কি করছেন? বাজারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তাহলে বাজারে বিক্রি হচ্ছে, তার মানে সেটা বিক্রিত। কিন্তু সত্যি সত্যি যদি তারা পরিবারের প্রয়োজন মেটাতেন তারপরে বাজারে পাঠাতেন তাহলে বিক্রয়যোগ্য উদ্বৃত্তটা কম হতো। তাহলে এই সমস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা কি করছেন? উৎপাদনের পরে পরে বিক্রি করে দিচ্ছেন, তারপরে প্রয়োজন মতো বাজার থেকে খাদ্যশস্য কিনছেন। তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে বিক্রয়যোগ্য অর্থাৎ পরিবারের প্রয়োজন মেটানোর পরে বাকিটা পাঠানো অতটা অপেক্ষা তারা করতে পারছেন না, তাদের অর্থের প্রয়োজন, তাই তারা আগেই বিক্রি করে দিচ্ছেন, তার মানে বিক্রিত হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট লেখো, আগামী বছরের জন্য মজুদ। কোনো বছরে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের সম্পূর্ণ অংশই কৃষক বিক্রি করতে নাও চাইতে পারেন। পরবর্তী বছরে বিক্রির উদ্দেশ্যে কিছু অংশ মজুত করে রেখে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম। এই ঘটনাটা এবার দেখো যে কোনো বছরে কৃষক যতটা উৎপাদন করছেন পরিবারের প্রয়োজন তো মেটাচ্ছেনই, বাকি যেটা থাকছে অর্থাৎ বিক্রয়যোগ্য সেটা বাজারে না পাঠিয়ে কি করছেন? পুরোটা হয়তো বাজারে পাঠালেন না, বিক্রয়যোগ্যর একটা অংশ বাজারে পাঠালেন, বাকি অংশটা কি করছেন? পরের বছরের জন্য রেখে দিচ্ছেন, পরের বছর বিক্রির জন্য রেখে দিচ্ছেন। অর্থাৎ এই বছর পুরোটা পাঠাচ্ছেন না, পরের বছর কীরকম উৎপাদন হবে না হবে এই ভেবে তিনি কি করছেন? কিছুটা স্টকে রেখে দিচ্ছেন। তাহলে এইভাবে যারা আগামী বছরের জন্য মজুত করে রাখছেন, পুরোটা বাজারে না পাঠিয়ে কিছুটা পরবর্তী বছরের জন্য রেখে দিচ্ছেন, এটা কিন্তু পরবর্তী বছরে চাষের জন্য না। আমি তো বলেছিলাম একটা অংশ বীজ হিসেবে রেখে দেওয়া হয়, সেটা কিন্তু না, সেটা ওই পারিবারিক ভোগের মধ্যেই ধরা হচ্ছে। কেমন? তাহলে বাজারে বাকিটা না পাঠিয়ে কিছুটা অংশ রেখে দিয়ে বাকিটা অংশ পাঠানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণটা কম হচ্ছে। অর্থাৎ আবার বলছি, যতটা উৎপাদন হলো তার মধ্যে পারিবারিক ভোগের জন্য রেখে দেওয়া হলো, তারপরে যে বাকি অংশটা সেটা তো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত, সেটা বাজারে পুরোটা না পাঠিয়ে কিছুটা অংশ রেখে দিচ্ছেন, অল্পটা পাঠাচ্ছেন, বাকিটা রেখে দিচ্ছেন পরের বছরের জন্য। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণটা কম হচ্ছে, তাই না? থার্ড পয়েন্ট লেখো,
গত বছরের মজুদ থেকে বিক্রি। কোনো বছর যে পরিমাণ খাদ্যশস্য বিক্রি করা হয় তার একটি অংশ পূর্ববর্তী বছরের উৎপাদন থেকে আসতে পারে। এক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ বেশি হবে। দেখো, সেকেন্ড পয়েন্টের ঠিক অপোজিট হচ্ছে থার্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলেছিলাম কি, যে একটা অংশ পরের বছরের জন্য রেখে দিচ্ছে, তার মানে বিক্রয়যোগ্যের তুলনায় বিক্রিতটা কম। থার্ডে কি বলা হচ্ছে, যে এবছর যা উৎপাদন হয়েছে পারিবারিক প্রয়োজন মেটানোর পরে যেটা বাকি অংশ অর্থাৎ বিক্রয়যোগ্য সেটা তো আছেই, তারপরেও কি করা হচ্ছে, গত বছরে যে স্টক ছিল সেই স্টক থেকেও কিছুটা বাজারে পাঠানো হচ্ছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ বেশি হচ্ছে। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট লেখো, কৃষি শ্রমিকের মজুরি। জমির মালিক কৃষি শ্রমিককে ফসলের আকারে মজুরি দিতে পারেন। সেই মজুরি তাকে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত থেকেই দিতে হয়। ফলে এক্ষেত্রে বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম। নেক্সট প্যারায় লেখো, এই পয়েন্টেরই নেক্সট প্যারা। অনুরূপভাবে ভাগ চাষি ফসলের যে অংশ খাজনা হিসাবে জমির মালিককে দেন সেটি বিক্রয়যোগ্য উদ্বৃত্তেরই অংশ হয়। ফলে সেক্ষেত্রেও বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম। আচ্ছা, এখানে দুটো বিষয় খেয়াল করো। কৃষিক্ষেত্রে আমরা কখনো কখনো দেখি জমির মালিক তিনি যদি ক্ষুদ্র প্রান্তিক কৃষক হন তাহলে নিজেই চাষ করেন, কিন্তু অনেক ক্ষেত্রে জমির মালিকরা কি করেন, দুটো পন্থা অবলম্বন করেন। তারা নিজেরা চাষ না করে কৃষি শ্রমিক নিযুক্ত করতে পারেন। অর্থাৎ শ্রমিকদের যেমন মজুরি দেওয়া হয় অন্যান্য ক্ষেত্রে, সেক্ষেত্রেও কৃষি শ্রমিকদের মজুরি দেওয়া হয়। তার মানে কৃষি শ্রমিকরা চাষ করে দিচ্ছেন, উৎপাদন যা কিছু হচ্ছে তার মালিক হচ্ছেন জমির মালিক। এবার উৎপাদনের কিছুটা অংশ সেটা তিনি ফসল আকারে অর্থাৎ ফসলের আকারে মজুরি হিসেবে দিতে পারেন কৃষকদের, অথবা অর্থের আকারেও দিতে পারেন। ঠিক আছে, এইটা একটা অংশ। আবার যারা নিজেরা চাষ করেন না তারা আর একটা কি করতে পারেন, যে অপর কাউকে জমি লিজ বা ইজারা দিতে পারেন। যারা লিজ নিচ্ছেন তারা কি করছেন, তারা ভাগ চাষি। সেক্ষেত্রে যারা ইজারা নিচ্ছেন, যে সমস্ত ভাগ চাষি, উৎপাদিত ফসলের মালিক কিন্তু তারাই। এই উৎপাদনের একটা অংশ চুক্তি অনুযায়ী তারা মালিককে দেন, সেই অংশটাকে আমরা বলি খাজনা। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যে সমস্ত জমির মালিক নিজেরা চাষ করেন না তারা কৃষি শ্রমিকদের দিয়ে চাষ করাতে পারেন, অথবা ভাগ চাষিকে জমিটা ইজারা দিতে পারেন। যদি কৃষি শ্রমিক দিয়ে চাষ করান সেক্ষেত্রে কৃষি শ্রমিককে মজুরি দিতে হয়। অপরদিকে ভাগ চাষিরা যদি চাষ করেন তাহলে উৎপাদনের পরে তারা জমির মালিককে খাজনা দেন। এবার মজুরি, খাজনা এগুলো অর্থের আকারেও হতে পারে, ফসলের আকারেও হতে পারে। যদি ফসলের আকারে হয় তাহলে জমির মালিক যখন কৃষি শ্রমিককে মজুরি দিচ্ছেন, ওই মজুরিটা তিনি কোথা থেকে দিচ্ছেন, বিক্রয়যোগ্য উদ্বৃত্ত থেকেই। অর্থাৎ উৎপাদনের একটা অংশ নিজের পরিবারের ভোগের জন্য রেখেছেন, বাকিটা তো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। এবার সেটা থেকেই একটা অংশ কৃষি শ্রমিককে মজুরি হিসেবে দিচ্ছেন, অর্থাৎ ফসলেরই একটা অংশ কৃষি শ্রমিককে মজুরি হিসেবে দিচ্ছেন। তারপরে বাকি যেটা থাকছে সেটা বাজারে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বিক্রিত। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম হচ্ছে। সিমিলারলি ভাগ চাষি যখন ফসলের আকারে খাজনা দিচ্ছেন তখন কি হচ্ছে, বিক্রয়যোগ্য উদ্বৃত্ত থেকেই তিনি খাজনা দিচ্ছেন, অর্থাৎ ভাগ কৃষক তার উৎপাদনের একটা বড় অংশ পরিবারের প্রয়োজনের জন্য রাখছেন, বাকিটা তো বিক্রয়যোগ্য উদ্বৃত্ত। এবার সেখান থেকেই তিনি কি করছেন, জমির মালিককে খাজনা দিচ্ছেন।
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বিক্রয়যোগ্য উদ্বৃত্তের তুলনায় বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম হচ্ছে, অর্থাৎ খাজনার পরে বাকি যেটা থাকছে সেটা বাজারে পাঠানো হচ্ছে, তার মানে বিক্রিত উদ্বৃত্তের পরিমাণ কম হচ্ছে। ঠিক আছে, 5th পয়েন্ট লেখো, দ্রব্যের বিনিময়ে দ্রব্য। গ্রামাঞ্চলে কৃষকেরা এখনো দ্রব্যের বিনিময়ে তাদের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য যেমন তেল, নুন সংগ্রহ করেন। যে পরিমাণ ফসলের বিনিময়ে তারা অন্য দ্রব্য ক্রয় করেন সেগুলিকে বিক্রিত উদ্বৃত্ত হিসাবে গণ্য করা যেতে পারে। এটি একটু অন্যরকম কনসেপ্ট হলো। গ্রামাঞ্চলে এখনো দেখা যায় যে বিনিময় প্রথা চালু আছে, অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয়। তো একজন কৃষক তিনি একটা উৎপাদনের একটা অংশ দিয়ে, অর্থাৎ ফসলের বিনিময়ে অন্য কারোর কাছ থেকে তেল, নুন ইত্যাদি সংগ্রহ করছেন। তাহলে তিনি তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা তো প্রায় বিক্রি হচ্ছে। তিনি ফসল বিক্রি করে অর্থ উপার্জন করতে পারতেন, সেই ফসল দিয়ে তিনি তেল, নুন কিনতে পারতেন। সেটার পরিবর্তে তিনি কি করছেন, ফসলের বিনিময়ে ওই দ্রব্য ক্রয় করছেন। তাহলে এটা তো বিনিময় হচ্ছে, অর্থাৎ বিক্রি হচ্ছে। তাই এই অংশকে আমরা বলবো কিন্তু বিক্রিত উদ্বৃত্ত। এটি বিক্রয়যোগ্য উদ্বৃত্ত নয়। কেমন? তাহলে আজ আমরা খাদ্যশস্য, নগদ শস্য, বিক্রয়যোগ্য উদ্বৃত্ত, বিক্রিত উদ্বৃত্ত এই ধারণাগুলো জানলাম। আমি আশা করব তোমরা একটু এগুলো ফলো করবে। 2-1জন ফলো করছো, আমার ভালো লাগছে। ঠিক আছে, যদি কেউ ফলো না করে 2-1জনও যদি ফলো করে তাতেই আমি খুশি। অন্তত কেউ তো কিছু শিখতে পারছ। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজ এতটাই।